তৃণমূলের এবার ঢাকি সমেত বিসর্জনের সময় এসেছে। সাংসদেরা ব্যাগ গুছিয়ে ফেলেছেন। ইতিমধ্যেই অনেকে দিল্লিতে। বিধানসভায় পরিষদীয় দল ভেঙে আলাদা হয়ে গেছে। পিসি ভাইপোর হাতে দলের প্রতীক থাকবে কিনা সেটা প্রশ্নের মুখে। একের পর এক পুরসভা হাতছাড়া হচ্ছে। এবার লোকসভা রাজ্যসভাতেও বড় বিপদ। এই যে তৃণমূলের বিজেপিতে যেতে চাওয়া সাংসদরা, তাদের কি বিজেপি নেবে? নিলে কেমন ভাবে নেবে, কবে নেবে, কিভাবে নেবে, কেন নেবে এবং নেওয়ার পর তাদের কি করবে, সবটা বলবো আজকে। বিজেপির এইভাবে তৃণমূলের সাংসদদের নেওয়াটা কতটা উচিত তা নিয়েও অনেক প্রশ্ন আছে, তারও জবাব দেব আমি। আসলে বর্তমান রাজনীতির চাণক্য যাকে বলা হয় অমিত শাহ, তিনি বড় পরিকল্পনা করেছেন, নতুন অঙ্ক তার মাথায়। কিন্তু তৃণমূলের সাংসদদের আশ্রয় দেওয়াটা কতটা ঠিক হবে সেটা নিয়েও আমি আজ প্রশ্ন তুলব এবং তার উত্তর আপনাদের জানাবো। বিজেপি কি ভাবছে, আসলে এটা ঠিক না ভুল তা স্পষ্ট হবে। এই সব কিছু নিয়ে আলোচনা করার প্রতিবেদন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাক্কি বলছে। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি, শুধু দেখছেন, তাদেরও বলবো সাবস্ক্রাইব করুন, তাহলে এই বার্তা অনেক বেশি মানুষের কাছে যাবে। আর মেম্বারশিপের সুবিধাও নিন। কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় নামে ওই বহিষ্কৃত মুখ্যমন্ত্রী, তার পরিবার সাজা পেতে চলেছে, নির্মম সাজা, সেটা জানতে দেখুন ও শুনুন পিনাক্কি বলছে। শুরুতেই বলি, খেলা শুরু হয়ে গেছে শুধু নয়, খেলা একেবারে রেফারি বাঁশিটা বাজাবেন এইটুকু খালি বাকি আছে। লোকসভায় তৃণমূলের সদস্য সংখ্যা এখন 28। এর মধ্যে 2/3 সহজভাবে যদি বলি 66% সাংসদ দল ভাঙেন, তবে তাদের দলত্যাগ বিরোধী আইনে পড়তে হবে না। এই হিসাবে 28 জন সাংসদের মধ্যে সংখ্যাটা দাঁড়ায় 19। কিন্তু আমার কাছে যা খবর, 20 থেকে বেশি সাংসদ ইতিমধ্যেই পেন্সিল বুকিং করে ফেলেছেন বিজেপির কাছে। এখনো বিজেপি গ্রিন সিগন্যাল দেয়নি, তবে আগামী 8 তারিখ একটা খুব গুরুত্বপূর্ণ দিন। সেদিন তৃণমূল নেত্রী ওই ইন্ডি জোটের বৈঠক করতে দিল্লি যাচ্ছেন। আসলে পায়ে ধরতে যাচ্ছেন। আপনাদের বলছি, আসলে পায়ে ধরতে যাচ্ছেন, কিন্তু শেষ রক্ষা হবে না। মনে রাখতে হবে, সকলেই যদি বিজেপির সঙ্গে তো সকলেই যোগাযোগ করছে, এবার কেউ কেউ আছে তারা আবার কংগ্রেসের সঙ্গে যোগাযোগ করছে। তবে কংগ্রেস এখনই হ্যাঁ বলবে না, তার কারণ ইন্ডি জোটের যে সমীকরণ সেটা ভেঙে যেতে পারে। কারণ কংগ্রেস তো এসব ছোট ছোট দলের ওপরে, মমতা ব্যানার্জির হাতে যদি 4-5 জন থাকে, সেটাও কংগ্রেসের কাছে বড় সম্পদ। আর পিসি ভাইপোর ঘর শূন্য হয়ে যাবে। মনে রাখতে হবে, গ্রেপ্তারের চেয়েও বড় সাজা সবার আগে পিসি ভাইপোকে একলা করে দেওয়া। অনেকেই বলছেন আগে গ্রেপ্তার তো হোক না, আগে একলা করে দেওয়াটা দরকার, যেটা রাজ্যে হয়ে গেছে, এবার দেশে হতে চলেছে। বিধায়ক সাংসদদের বড় অংশই আর পিসির পাশে নেই, আপনারা জানেন। আর পিসির ছায়া যখন কমে যাবে, তখন এই ভাইপো পিসির সঙ্গে থাকবেন না। পিসি যেমন স্বার্থ বোঝেন, ভাইপো তাই, একই গাছের চারা। কিন্তু তৃণমূলের সাংসদরা তো আশ্রয় পেতে চাইবেনই, কিন্তু বিজেপির কি নেওয়া ঠিক হবে? মনে রাখতে হবে, কেন্দ্রে বিজেপির সরকার বাঁচানোর কোনো দায় নেই, মূল লক্ষ্য সেটা নয়। কিন্তু সংসদের 2 কক্ষে 2/3 সংখ্যা গরিষ্ঠতা নিশ্চিত করা দরকার। এতে সাংবিধানিক সংশোধনী যে বিলগুলো আছে সেগুলো সহজেই পাশ করানো যাবে। যেমন ধরুন, মহিলা সংরক্ষণ বিল, 33% লোকসভার আসন মহিলাদের জন্য দেওয়া, মহিলা সশক্তিকরণ প্রয়োজন। রাজ্যে রাজ্যে লোকসভা ভেঙে নতুন লোকসভা কেন্দ্র গড়া প্রয়োজন।
গত বিধানসভা নির্বাচনের ঠিক আগে আগে এই বিল পাশ করানো যায়নি এই তৃণমূল কংগ্রেসের মতো দলেদের জন্য। বিজেপির ওই 2/3 সংখ্যাগরিষ্ঠতার থেকে বিজেপি তথা এনডিএ 70 সাংসদ দূরে রয়েছে। সেই যে দুর্বলতা, এই দুর্বলতাকে মুছে ফেলতেই হবে দেশের স্বার্থে, বৃহত্তর স্বার্থে। মনে রাখতে হবে এখনো গোটা দেশে এক আইন চালু করা যায়নি। সকলের জন্য সমান আইন, মুসলিমদের জন্য আলাদা আইন থাকতে পারে না। এই সংবিধান সংশোধনী জরুরি। এক দেশ এক ভোট, প্রতি বছর নির্বাচন না করে লোকসভা নির্বাচনের সঙ্গে রাজ্যে রাজ্যে নির্বাচন করে ফেলাটা জরুরি দেশের স্বার্থে। কারণ নির্বাচন হওয়া মানেই উন্নয়নমূলক কাজ থমকে থাকা, অনেক অর্থের অপচয়, শুধু রাজনৈতিক দলের নয়, সরকারের অনেক খরচ হয়। এটা করতে হবে। এবং আরও একটা কথা আপনাদের মনে করিয়ে দিই, আমাদের রাষ্ট্রের সবচেয়ে বেশি ক্ষতি করেছে কংগ্রেস। কাশ্মীর থেকে শুরু করে যত সমস্যা সব কংগ্রেস তৈরি করে রেখে গেছে। এই যে পশ্চিমবঙ্গের অনুন্নয়ন, এটা কংগ্রেস শুরু করে দিয়ে গেছে, সেটাকে বয়ে চলেছে সিপিএম এবং তৃণমূল। আপনারা জানেন মাসুল সমীকরণ নীতির ফলে দেশভাগ, অনেক কিছু কংগ্রেস করেছে। এই কংগ্রেসকে শেষ করতে হবে। কংগ্রেস দুর্বল, কিন্তু তারই সঙ্গী সাথীগুলো রয়েছে, সেগুলোকেও দুর্বল করলে কংগ্রেস আরও দুর্বল হবে। সেই সঙ্গে কমিউনিজমের ভূত থেকে মুক্তি পেতে হবে ভারতকে। মুক্তি চাই। মাওবাদ ধ্বংস হয়েছে, দেশ আজ মাওবাদ মুক্ত, কিন্তু এখনো কমিউনিজমের ভূত ক্ষতি করে চলেছে এই হিন্দু রাষ্ট্রের। আমাদের পবিত্র মাতৃভূমিকে প্রতিদিন তার ক্ষতি করে চলেছে কমিউনিজম। খুব সামান্য জায়গায় টিকে রয়েছে। পৃথিবীর সর্বত্র বহিষ্কৃত যে মতবাদ এখনো এই রাজ্যে আছে এবং দেশেও আছে, তাদের শেষ করতে হবে। এখন দেশের 22টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল বিজেপি অথবা এনডিএর দখলে আছে, তারা ক্ষমতায় আছে। কিন্তু রাজ্যসভায় এনডিএর বর্তমান সাংসদ সংখ্যা 148, আর একা বিজেপির 113টি। 250 আসনের যে রাজ্যসভা, তাতে ম্যাজিক ফিগার হচ্ছে 126। এই মুহূর্তে কয়েকটা আসন ফাঁকা আছে, তাই এখন ম্যাজিক ফিগারটা একটু কম। কিন্তু এবছরের মধ্যেই 34টি নতুন রাজ্যসভা আসনে ভোট হবে এবং তাতে বিজেপির সাংসদ সংখ্যা, বিজেপির একার 163-র কাছাকাছি পৌঁছে যেতে পারে। আমাদের উচ্চকক্ষ মানে রাজ্যসভায় এনডিএর শক্তি 200-র কাছাকাছি পৌঁছে যাবে, 250-এর মধ্যে 200। এইরকম একটা শক্তিশালী উচ্চকক্ষ হলে অনেক বিল পাশ করাতে সুবিধা হবে, যেগুলো রাষ্ট্রের জন্য প্রয়োজন। কিন্তু শুধু তো রাজ্যসভায় হলে হবে না, লোকসভাতেও চাই। রাজ্যসভায় যদি আমরা দেখি, কংগ্রেস সহ বিরোধীদের অবস্থা খুবই খারাপ। সব মিলিয়ে বিরোধী জোটের 58 জন সাংসদ রাজ্যসভায়, এর মধ্যে 29টি কংগ্রেসের, তৃণমূলের 12 আর ডিএমকের 10। এটা হচ্ছে উল্লেখযোগ্য। কয়েক মাসের মধ্যেই এই সংখ্যাটা কমে যাবে, কারণ নতুন যেসব জায়গায় নির্বাচন হবে, এখন যে রাজ্যে রাজ্যে বিজেপি ক্ষমতায়, তার ফলে বিজেপি বেশি আসনে জিতবে। কিন্তু লোকসভায় বিজেপির পরিস্থিতি কিন্তু এখনো অনুকূল নয়। আপনাদের এতটা বোঝাচ্ছি কারণ এই অঙ্কটা জানা খুব জরুরি। আমাদের 543 আসনের যে বিধানসভা, তার মধ্যে বিজেপির একার শক্তি 240। মানে একক সংখ্যাগরিষ্ঠতা থাকলেও সংশোধনী বিল মানে সংবিধান সংশোধনী বিল পাশ করাতে গেলে 2/3 সাংসদের সমর্থন প্রয়োজন। তার মানে সেটা 360, সেই সংখ্যাটা 360 জন দরকার, যেটা কম হওয়াতে মহিলা সংরক্ষণ বিল পাশ করানো যায়নি। এর জন্য কি হয়, অন্য দলের উপরে নির্ভর করতে হয়। কারণ সব মিলিয়ে এনডিএর হাতে রয়েছে 293, কিন্তু এই 293-এর মধ্যে এনডিএর সকলেই যে সবসময় ভালো ছেলে তা তো নয়। তাই নিজস্ব শক্তি এখন
বাড়ানো দরকার। কোথা থেকে বাড়বে? তৃণমূলের বর্তমান লোকসভায় সদস্য সংখ্যা 28, 29টি জিতলেও একজন মারা গিয়েছেন 28, আর রাজ্যসভায় বললাম। এইবারে রাজ্যসভায় যে তৃণমূলের 12টি আসন রয়েছে সেটা এখন বাদ, শুধু লোকসভা নিয়ে ভাবুন। শুধু তৃণমূল নয়, কিন্তু ডিএমকের 22 জন যে লোকসভার সাংসদ রয়েছেন তাদের দিকেও বিজেপির নজর রয়েছে। প্রয়োজন, ডিএমকে এখন দুর্বল। ডিএমকে আর কংগ্রেস যা করেছে এবং তামিলনাড়ুর নির্বাচনে যে ফল হয়েছে তারপরে ডিএমকে দুর্বল, কিন্তু তার সত্ত্বেও এই 22 জন সাংসদের সমর্থনটা খুব জরুরি। আপনারা ভাবতে পারেন যে এখন অন্য দল থেকে না ভাঙিয়ে পরে নিজেরা জিতে নিলেই হয়। দেখুন, লোকসভা নির্বাচন এখনো 3 বছর বাকি। এই যে 3টে বছর, এই বছরটা কিন্তু অনেকটা সময়। এই সময়টা নষ্ট করা যাবে না। আমাদের স্বাধীনতার যে শতবর্ষ হবে 2047 সালে, তার যে প্রস্তুতি চলছে, এখন প্রস্তুতি হচ্ছে এবং চলছে, তাতে এই সময়টা খুব জরুরি। নতুন আঙ্গিকে মহিলা সংরক্ষণ বিল খুব শীঘ্রই আনা হবে, কিছু বদল করে, যাতে ডিএমকের সমর্থনটা মেলে। কিন্তু তৃণমূলের মুশকিল হচ্ছে, তৃণমূলের তো কোনো নীতি নেই। যাকে দেখতে নারী তার চলন বাঁকা। তৃণমূল দলটা প্রথম থেকে যখন তৈরি হয়েছিল, কোনো আর্থিক নীতি, কোনো সামাজিক নীতি, কোনো বিদেশ নীতি কিছুই নেই, শুধু সুবিধাবাদের নীতি রয়েছে। ফলে তৃণমূলের ওপরে এই ভরসাটা করা যাবে না। আলাদা যদি রাজ্য বিধানসভার মতো একটা দল করে দেওয়া হয়, তার উপরে মমতা বা তার ভাইপোর প্রভাব থাকবে না, এটা এখনই গ্যারান্টি দেওয়া যায় না। কারণ যারা তৃণমূলে জিতেছেন তাদেরকে মানুষ করতে হবে, তাই ভেতরে নিয়ে নেওয়াটা জরুরি। লোকসভা ভোটের জন্য অপেক্ষা করলে অনেক জরুরি কাজ করা যাবে না, তাই ভাঙো আর আনো নীতি নিতে হবে। বিজেপিতে যাওয়ার জন্য তৃণমূলের যে সাংসদরা, মানে প্রায় সকলেই মুখিয়ে রয়েছেন, তাদের নামের তালিকা শুনলে অবাক লাগবে, আমি বলছিও না, হোক, আপনারা জানতে পারবেন, প্রায় সকলেই। এটুকু খালি বললাম। এখন প্রশ্ন হচ্ছে, এদের নেওয়া কি বিজেপির পক্ষে ঠিক হবে? এটা তো অঙ্কের হিসেব গেল, সাংগঠনিক হিসেব। পশ্চিমবঙ্গের কথা ভাবলে মনে রাখতে হবে, একবার কোনো সাংসদ জিতে গেলে তিনি আসলে একটি সংখ্যা মাত্র, যেই সংখ্যাটা সংসদে কাজে লাগে। শুধু এইটুকু ভাবুন, ব্যক্তি পরিচয়টা আপাতত দূরে রাখতে হবে। এইটা ভেবেই এদের দরকার সংসদে। কিন্তু বিজেপি এমন একটা দল, যে দলে একবার কাউকে নিয়ে নেওয়া হলে সে আর তার মতো থাকতে পারে না। মুকুল রায় থেকে শুরু করে শুভেন্দু অধিকারী পর্যন্ত, তারা তো তৃণমূল থেকেই এসেছেন, কিন্তু বিজেপির তৃণমূলীকরণ হয়নি। বরং শুভেন্দু অধিকারী বিজেপির যে আদর্শ, যে নীতি, সেইটাকে আত্মিকভাবে গ্রহণ করেছেন। যারা গ্রহণ করতে পারেননি তারা কিছুদিন থেকে চলে গেছেন। এবারে যারা গ্রহণ করতে পারেননি তারাও কিন্তু বিজেপির অন্দরে যেতে পারেননি। মুকুল রায় যে পদই পেয়ে থাকুন, আমি আপনাদের বলছি, চিরটা কাল বিজেপির বৈঠকখানায় বসেছেন। তাকে অন্দরমহলে ঢুকতে দেওয়া হয়নি, কারণ ঢোকার যোগ্যতা তিনি তৈরি করতে পারেননি। আপনারা হিসেব করুন, কারা কারা এসেছিল, কারা কারা চলে গেছে। তবে রাজ্য বিজেপিকে এই ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। বৃহত্তর স্বার্থে কেন্দ্রীয় নেতৃত্ব এই সাংসদদের নিয়ে নিলেও ভুলে গেলে চলবে না, এদের অনেকে এবং তাদের দলবল বিজেপি কর্মীদের ওপর অত্যাচার করেছে, হিন্দুত্বের ক্ষতি করেছে, সনাতনীদের ওপর আক্রমণ করেছে, নোংরামো করেছে। এদের ভুলে গেলেও কিন্তু চলবে না। তাই এদের গ্রহণ করা হবে সংখ্যা হিসাবে, কিন্তু তাদের কখনোই খুব কাছে টানা যাবে না। কোনো সাংগঠনিক দায়িত্ব তো নয়, প্রয়োজনের জন্য ব্যবহার ছাড়া কোনো কিছু নয়। আরও একটা বিষয় মনে রাখতে হবে, আগামী লোকসভা নির্বাচনে এখন যাদের নেওয়া হচ্ছে তাদেরকে আবার জেতানোটাও ঠিক হবে না। হতে পারে এদের মধ্যে সত্যিকারের দেশপ্রেমী কেউ তৈরি হলে, যদি সব কিছু ত্যাগ করতে পারেন, তাকে নিয়ে ভাবা গেলেও যেতে পারে, কিন্তু সেটা ঠিক হবে না। বিজেপির
টিকিটে আবার জিতিয়ে আনা ঠিক হবে না। দলের নিজেদের লোকেদেরই শক্তিশালী করতে হবে। আমি জানি না বিজেপি এই নীতি মানবে কিনা, তবে বিজেপির পুরনো যে ইতিহাস তাতে দেখা গেছে এটা মানা হয়েছে। তৃণমূল থেকে আসা সাংসদ তিনি আজ দলের কেউ নন, অথচ বিজেপিতে আছেন, এরকম উদাহরণ আপনারা জানেন সেগুলো। আমি কিন্তু এই যে তৃণমূল ভাঙা, আমি এর পক্ষে, কারণ এই যে সাংসদ নেওয়া সেটা চাণক্য নীতি মেনেই। আমাদের অমিত শাহ, তাকে তো চাণক্য বলা হয়। ভারতীয় রাজনীতি ও কূটনীতির একটা বিখ্যাত চতুর্মুখী কৌশল, যেটাকে চাণক্য নীতি বলা হয়, যেটা মনুসংহিতায় যার উল্লেখ রয়েছে। বৃহত্তর স্বার্থে যে কোনো উপায়ে কোনো সৎ উদ্দেশ্য সাধন বা শত্রুকে বশ করার জন্য এই 4টি উপায় ক্রমানুসারে প্রয়োগ করতে হয়। সাম, দাম, দণ্ড, ভেদ। সাম বুঝিয়ে সুঝিয়ে আলোচনা করে তাকে সঠিক পথে নিয়ে আসা। দাম, তাকে প্রয়োজনীয় সাহায্য দিয়ে, কিছু উপহার দিয়ে তাকে নিয়ে আসা। দণ্ড, এর উপর শাস্তি প্রয়োগ করা বা শাস্তির ভয় দেখানো, সেটা করে তাদেরকে নিয়ে আসা বৃহত্তর স্বার্থে। আর একটা হচ্ছে ভেদ, শত্রুর মধ্যে বিভাজন তৈরি করে দাও, তাহলে শত্রু দুর্বল হবে। এই সাম, দাম, দণ্ড, ভেদ, এই যে প্রাচীন ভারতের রণকৌশল, এটা আজকের চাণক্য ব্যবহার করছেন। তৃণমূলের এই সংসদীয় দলের এই যে ভাঙন হবে, তার নেতৃত্ব কে দেবেন এ নিয়ে অনেকে কথা বলছেন। কাকলি ঘোষ দস্তিদার, তিনি তো কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়ছেন। অমুক তমুক, কোনো নাম নয়, এরা সবাই ব্যক্তিগতভাবে চেষ্টা করছেন। যা করার বিজেপি করবে, সিদ্ধান্ত নেবে। মুকুল রায়কে বিজেপিতে নেওয়ার আগে 6 মাস চুপচাপ বসিয়ে রাখা হয়েছিল দিল্লিতে। মনে রাখতে হবে, কংগ্রেস আপাতত তৃণমূলের কাউকে নেবে না, কারণ ইন্ডি জোটে, তাহলে বলছিলাম যে সমীকরণটা নষ্ট হবে। আর বিজেপি যদি নিয়ে নেয়, তাহলে ইন্ডি জোটও দুর্বল হবে, যেটা বিজেপির জন্য অতিরিক্ত সুবিধা। লোকসভায়, রাজ্যসভায়, সর্বত্র সুবিধা। মমতা এখন জোটকে গুরুত্ব দিচ্ছেন। এখানে কংগ্রেস সিপিএম এর সঙ্গে যা খুশি তাই ব্যবহার করেছেন। 11 সালে কংগ্রেসের কাঁধে চেপে ক্ষমতায় এসে কংগ্রেসকে ছেড়ে দিয়েছেন। তাকে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীরা কেন ভালোবাসেন, আদৌ ভালোবাসেন কিনা প্রশ্ন আছে। তাই মমতা এখন খারাপ অবস্থায়। এই ইন্ডি জোটের নামে অনেক কিছু বলছেন। তিনি 8 তারিখে দিল্লি যাবেন, কিন্তু স্ট্যালিন আসবেন কি ডিএমকে নেতা? আমার মনে হয় না। 8 জুনের বৈঠকে তিনি আসবেন বলে আমার মনে হচ্ছে না, কারণ বিজেপি স্ট্যালিনের বোঝাপড়া চলছে, চালাতেই হবে, কারণ বৃহত্তর স্বার্থে অনেক বিল পাস করাতে হবে। তাই সব কিছু ঠিকঠাক থাকলে যে 8 তারিখে ইন্ডি জোটের বৈঠকের নামে আসলে হাত জোর করে আমায় একলা করে দিও না, আমায় শেষ করে দিও না, ভাইপোকে বাঁচানোর জন্য আমি সব করতে রাজি, এটা বলতে যেদিন যাচ্ছেন সেদিনই তৃণমূলের শ্মশান যাত্রা পাকা হয়ে যাবে। এরপরে শুধু মুখাগ্নির অপেক্ষা। কিন্তু যা অবস্থা, তাতে শবদাহ বা মুখাগ্নির জন্য কাউকে পাওয়া যাবে কি না জানি না। তৃণমূলের অকাল মৃত্যু নয়, কিন্তু এই মৃত্যু অবশ্যম্ভাবী ছিল, অবশ্যম্ভাবী। যেভাবে তৃণমূল গঠিত হয়েছিল, উঠেছিল, তার মধ্যেই অনেক ফাঁক ফোকর থেকে গিয়েছিল। তার ফলে মাত্র কয়েকটা দিনের মধ্যে তাসের ঘরের থেকেও দ্রুত ভেঙে গেল, আরও ভাঙবে। আপনারা খালি দেখতে থাকুন। আপনারা জানেন, ইউটিউব আপনাদের প্রিয় চ্যানেল পিনাক্কি বলছেতে মেম্বারশিপের সুবিধা চালু করেছে। অনেকেই মেম্বারশিপ নিচ্ছেন, এবং আমি বলেছি এই মেম্বারশিপ থেকে উপার্জিত অর্থ আমি হিন্দুত্বের জন্য কোনো শুভ কাজে খরচ করব, আপনাদের সাক্ষী রেখে। যারা মেম্বারশিপ নিতে চান তারা অবশ্যই নিয়ে নিন। এখন যারা মেম্বারশিপ নিয়েছেন তাদের জন্য বিশেষ সুবিধা চালু হয়েছে, তারা অনেক আগেই ভিডিও পাচ্ছেন।
আজকের প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করবেন, আর ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করবেন। আপনারা খুব খুব ভালো থাকবেন।